এবারে যে মেয়েটি জীবনের গল্পের মলাট উল্টালো তার প্রতিচ্ছবি দেখব। দর্শক, দেখুন তো আপনার দৃষ্টিগোচর হয় কিনা এই গল্পের স্বপ্নেরা দিগন্তের কোথায় গিয়ে মিলেছে। গল্পটি পাঠ্যে রয়েছে নুসরাত রহমান সঞ্চি। আমি সাদিয়া। আদর করে আমার মা আমাকে সাধু বলে ডাকে। ছোটবেলা থেকেই এক দুরন্ত শৈশবের পেছনে ছুটতে গিয়ে কেবলই বুঝেছি জীবনের সব কিছু হিসেবের গণ্ডিতে আবদ্ধ। কেমন করে বলছি। আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়ি। বাবার সঙ্গী হলাম আমি। সবজি বিক্রির হিসাব মেলাতে পারতেন না বলে তার সাথে রাস্তায় ভ্যান নিয়ে ডাব বিক্রি করতাম। আশেপাশের লোকজন বলতো, এতটুকু মেয়ের কি সাহস, দা দিয়ে ডাব কাটছে। বাবা কখনো ঠেলা গাড়ি চালাতেন, কখনো বা বাড়ির কেয়ারটেকার হতেন। সিজনাল ব্যবসায় আমি পাল্লা দিয়ে টমেটো আমরাও বিক্রি করতাম। আমার ছোট্ট বৃদ্ধাঙ্গুল মধ্যমা ঠিকই শিখে নিয়েছিল কিভাবে টাকা গুনতে হয়। আমার সহপাঠীরা জানতো না এ আমার আড়ালের গল্প। সবজি বিক্রি করতে গিয়ে প্রায় মনে হতো, স্কুলের কোনো পরিচিত মুখ যদি আমাকে দেখে নেয় তখন কি হবে। 4 ভাই বোনের মধ্যে আমি দ্বিতীয়। আমার বড় বোন প্রতিবন্ধী। কখনো কখনো ভীষণ রেগে গেলে সে নিজে জীবনের ঝুঁকি নিত। তখন তাকে বাঁচাতে আমার তার সাথে কি ধস্তাধস্তি। মা আমাকে বলে, আমি মারা গেলে ওর হাতটা ছাড়িস না সাধু। প্রয়োজন থাকলেও বাবা আমাদের 4 ভাই বোনকে নতুন জামা কিনে দিতে পারতেন না। খালাদের দেয়া তার সন্তানদের ব্যবহৃত জামা পরতাম আমি। বিশ্বাস করেন, আমার একদম মন খারাপ হতো না। টাকা পয়সার অভাবে 6ষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় বাবা আমাদের গ্রামের বাড়ি পাঠিয়ে দেন। 1 বছর পর আবার ঢাকায় ফেরত আসি। এক রুমে সবার বসবাস। একদিন এলাকার বান্ধবীর হাতে একটা খাতা দেখতে পাই। ও বলল, রুম টু রিড নামে একটি আন্তর্জাতিক সংগঠন এই খাতা দিয়েছে। তার কাছে তথ্য নিয়ে আমি সংগঠনটির সোশ্যাল মোবিলাইজার আপুকে খুঁজে বের করি। এরপরই 8ম শ্রেণীতে আমি স্কুল পরিবর্তন করি, বুকে এক নতুন আশা নিয়ে। রুম টু রিড যেন একটা ম্যাজিক। জীবনের নিভু নিভু শব্দে হঠাৎ জ্বলে উঠল জীবন দক্ষতা ও মেন্টরিং অধিবেশন পেয়ে। মনে বিশ্বাস রাখলাম পথ এখনো বাকি, আরো বহুদূর যেতে হবে। টাকার অভাবে শারীরিক প্রতিবন্ধী বোন 6ষ্ঠ শ্রেণীর পর আর পড়তে পারত না। আমার পড়ালেখাও চলবে কিনা তা নিয়ে সংশয় শুরু হলো। মায়ের সবটুকু সঞ্চয় খরচ হলো বাবার চিকিৎসায়। মনে হলো লেখাপড়া করা বুঝি আর হলো না। সে সময় আমার বেতন দিয়ে সহযোগিতা করলো রুম টু রিড। তাদের অনুরোধে শিক্ষকরাও কখনো কখনো বেতন মওকুফ করতেন। স্কুল, সবজি বিক্রি, ঘরের কাজ, বোনের দেখাশোনা সব পাড়ি দিয়ে সন্ধ্যা থেকে নিজেও টিউশনি শুরু করলাম। পরপর টিউশনিগুলোতে যেতে সিঁড়ি ভেঙে উঠতে নামতে কখনো কখনো ভীষণ পিঠে ব্যথা করত। রাতে শুতে পারতাম না। মনে হতো আর পারছি না।
কিন্তু যতবারই মানসিকভাবে ভেঙে পড়েছি, সোশ্যাল মোবিলাইজার আপু আমাকে মানসিক জোর দিয়েছেন। দিন যায়, খরচ বাড়ে, মাস শেষ হলে সবাই আমার দিকে তাকিয়ে থাকে। আমি কেমন করে তাদের দিক থেকে চোখ ফেরাই? প্রতি মাসে 3,000 টাকা তুলে দিই মায়ের হাতে। 30 মিনিট পথ হেঁটে স্কুলে যেতাম, টিফিনের 10 টাকা সঞ্চয় করতাম। মাস শেষে ওটাই আবার মায়ের হাতে তুলে দিতাম। কতদিন আমি না খেয়ে থেকেছি স্কুল কলেজে। মা ঠিকই বুঝে যেত, আর যেত বলেই টাকাগুলো হাতে নেওয়ার সময় তার দু চোখে নিরুপায় অশ্র দেখতে পেতাম। মা আমার সামনে কখনো কাঁদে না, কিন্তু আমার গল্প কারো কাছে বলতে গেলেই খেতে ফেলে। বছর যেভাবে বদলায় সে অনুপাতে ভাগ্য আর বদলায় না। একদিন খেলে পরের দিন সন্দেহ থাকে কি খাবো। এখনো বাবার কাছে সহযোগিতা করি আমি। জীবন দক্ষতা অধিবেশন আমাকে শিখিয়েছে দারিদ্র্যকে স্বীকার করে নিয়ে সৎ থাকতে পারার মধ্যেও গর্ব আছে। জীবন থেকে তো আর পালানো যায় না। রুম টু রিডের প্রেরণায় আমি মেরুদণ্ড সোজা রাখি। মাধ্যমিকে আমার রেজাল্ট হয় জিপিএ 5, আর উচ্চ মাধ্যমিকে বৃত্তি সহ জিপিএ 5 পাই। রুম টু রিড না থাকলে তো অষ্টম শ্রেণীতেই স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে যেত। পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আত্মীয়দের কাছ থেকে শর্ত সাপেক্ষে টাকা ধার নিই। টাকা কি জিনিস তা ঘুরতে ঘুরতে বুঝি। অবশেষে চান্স পাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে। জানেন আমার আত্মীয়রা কি বলে? বলে বিয়ে কর, মেয়েরা চাকরি বাকরি করলে শরম, টিউশনি করে বাবা মাকে খাওয়ায়, এটা কেমন কথা? এখন আমি দিন রাত পড়াই। আয়ের 11,000 টাকা দিয়ে বাসা ভাড়া, ভাইয়ের পড়ালেখা ও পরিবারের খাওয়ার খরচ দিই। তাদের রিজিকের দায়িত্ব যে বড় ভারী, বড় ভারী। কথাটি বলবো সেটি শোনার জন্য আপনারা নিশ্চয়ই প্রস্তুত নন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছেড়ে গত সপ্তাহে ইডেন মহিলা কলেজে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগে ভর্তি হয়েছি। বিশ্ববিদ্যালয়ের হলে সিট পেতে দেরি হবে, সেখানে কোনো টিউশনিও জোগাড় করতে পারিনি। তাই পরিবারের কথা ভেবে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিশ্বাস করুন, এটা আমার জন্য একদমই সহজ সিদ্ধান্ত ছিল না। একটা মাস ঘরের বাজার করা যে আমার জন্য বড় যুদ্ধ। পরিবার পুরোপুরিভাবে আমার এর উপর নির্ভরশীল। আমার এই কথায় হয়তো বা আপনাদের অনেকেরই মনটা ভেঙে গেল। কেউ কেউ হয়তো মনে মনে উচ্চারণ করে উঠলেন, আহা ইস। আমার বাবা নিজের নামটাও ঠিক মতো লিখতে পারেন না, কিন্তু তিনি ভীষণভাবে চান আমি যেন লেখাপড়া করি। তার ইচ্ছায় আমি আমার মনোবল হারাইনি। আপনারা ইতোমধ্যেই শুনেছেন আমার বড় বোন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বলতে দ্বিধা নেই, যে দরিদ্র পরিবারে খাবার জোগাড় দুঃসাধ্য, সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর আর বিশেষ হওয়া হয়ে ওঠে না। আমার পরিবারের যুদ্ধটা আসলেই বলে বোঝানো সম্ভব না, কিন্তু রুম টু রিড ছিল বলে আমি এখনও পড়ালেখা চালিয়ে যাচ্ছি। আমার এই কথাকে শুধু প্রশংসা হিসেবেই নেবেন না, এটা আমার একদম ভিতরের অনুভব। রুম টু রিড আমার সামনের দিকে চলার সাহস।
নিজেকে চেনার এক অনন্য সুযোগ হয়েছে আমার। পারিপার্শ্বিক বিভিন্ন পরিস্থিতিতে অসহায়ত্বের মুহূর্তে আমার পাশে থেকেছেন আমার সোশ্যাল মোবিলাইজার আপু। এলোমেলো ভাবনাগুলো সাজাতে পেরেছি অধিবেশন ক্লাসগুলোর মাধ্যমে। অসুস্থ বাবা আসলেই বাস্তবতার সাথে পেরে উঠছিলেন না, তখন আমাকেই হাল ধরতে হলো। আমি তো এই জীবনটাকে অস্বীকার করতে পারি না। হয়তোবা এরকম চিত্র আরো অনেক ঘরে ঘরে আছে। বড় বোনের লেখাপড়া বন্ধ হবার পর মনে হচ্ছিল আমার ভাগ্যের শূন্যও হয়তো বদলাবে না। পত্রিকা খুঁজে সরকারি চাকরির কেরানি পদেও আবেদন করেছে এক সময়। ফুফুরা সবসময় বিয়ের চাপ দিতেন, আর ওদিকে সোশ্যাল মোবিলাইজার আপু দুদিন পরপরই বাড়িতে এসে আম্মুকে বোঝাতেন। সময়ে অসময়ে আম্মুর দুজন বান্ধবী ও আত্মীয়রা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমি আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ। আমার খুব ইচ্ছে ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু আমি যে বাস্তবতার কাছে বাধা। পরিবারের খাবার জোগাড় করতে গিয়ে আমাকে অসহায় মুহূর্তে পড়তে হয়েছে। সংসারে খরচ টানতে গিয়ে পড়ালেখা ছেড়ে দেওয়ার চেয়ে অন্তত যে পড়তে পারছি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমি আমার অনুজদের প্রতি আমার অনুরোধ, তোমার জীবনের গল্পটা যাই হোক না কেন, তুমি হাল ছেড়ে দিও না। নিশ্চয়ই তুমি একদিন সফলতার এক দুর্দান্ত গল্প লিখতে পারবে, যদি মনে আত্মবিশ্বাস রাখো আর কোনো কাজকে ছোট করে না দেখো। রুম টুরির তো এমন শিক্ষাই দিয়েছে। মাননীয় বিশেষ অতিথি, উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের সহযোগিতা বলে নিশ্চয়ই আমরা একদিন সফলতার এক দুর্দান্ত গল্প লিখতে পারব। আমার এই কষ্টার্জিত পাণ্ডুলিপি আপনাদের কাছে জমা রইল। ধন্যবাদ সবাইকে। আমরা জমা নিলাম এবং অবশ্যই আমরা মনে করছি আমাদের অনেক দায়িত্ব আছে। যারা ঠিক স্বপ্নের কাছাকাছি গিয়ে একটু হোঁচট খেয়ে পড়ে গেল, তাদেরকে যেন আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। এবং এই জন্য অবশ্যই আমরা নাগরিক সমাজ যারা আছি, সরকারি বেসরকারি সকলের আসলে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আর কোনো বিকল্প নেই। আমি যতদূর জানি সাদিয়ার মা বাবা এসেছেন আজকের আয়োজনে, তারা একটু মঞ্চে আসবেন কিনা। সাদিয়ার মা বাবাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইচ্ছে ছিল, কিন্তু ও যেহেতু সংসারের দায়িত্ব পালন করছেন, তাকে আপনি একটু সরকারি কলেজে নিয়ে এসেছেন। কিন্তু এখানে শেষ না, ও কিন্তু এখনো পড়ছে। এবং আমি যতটুকু শুনেছি 4র্থ শ্রেণী থেকে সে আপনাদের সাথে পুরো সংসারটা টেনে বেড়াচ্ছে। এবং একা প্রতিবন্ধী বোন, আপনার স্বামীর অসুস্থতা, এটুকু পাড়ি দিয়ে যে এত দূর এসেছে, ভীষণ ব্যাপার। আমি ওর যেদিন ইন্টারভিউ নেই, আমাকে বলছে যে আপু আমি তো সকাল সন্ধ্যা পড়াই, শুক্রবার দিন আপনাকে ইন্টারভিউটা দেই। তাই জানি এই মেয়েটা সকাল সন্ধ্যা পড়িয়ে আসলে আপনাদেরকে এই খাবারের জোগানটা করে দিচ্ছে। এবং আমি জানি আমাদের মধ্যে অনেক মেয়ে শিশু আছে আজকের আয়োজনে এসেছেন। আমাকে কেউ কেউ বলেছেন আপু অনুষ্ঠানে কি পরে যাব, আমাকে একটা জামা দেন। একটা জামা অল্টারনেটিভ করে পরে এরকম মেয়ের সংখ্যাও এখানে অনেক। এই পরিবেশের মধ্য দিয়ে সাদিয়া যে এত বড় হয়েছে, আপনি এই বড় হওয়াটাকে উদযাপন করেন। আপনি একটু শুনি। হ্যাঁ, আজকে আমরা আনন্দের জায়গাটায় কথা বলতে চাই এবং অবশ্যই আপনার ভালো অনুভূতিটা শুনতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে আমাদের জীবনটাই কষ্টের, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি যখন আমার মেয়েটাকে পড়াইতেছি, আমার মেয়েটা ছোটোবেলা থেকে ভালো স্টুডেন্ট, অনেক স্কুল থেকেও সহযোগিতা পেয়েছে। তখন রুম টুডের আমরা যখন একবার গ্রামে চলে গেছি, তখন আসে বুঝি খরচ জোগাইতে পারি না। তখন এক স্কুল থেকে এসে একজন একটা খাতা দেখতে পেলাম যে রুম টুডের এই স্কুলে, সারাদিন স্কুলে রুম টুডের খাতা দিচ্ছে, কিছু সাহায্য করছে। তখন আমরা দেখে আমি আগ্রহ করে ম্যাডামদের সাথে যোগাযোগ করে মেয়ের সাথে, আমার ম্যাডাম আপনার যদি একটু পাশে দাঁড়ান, তাহলে আমার মেয়েটা হয়তো একটু ভালোর দিকে আগে যেতে পারবো। তারপরে অনেক বাধা আসছে আমাদের, যে পড়াইও না মেয়ে পড়াইয়ে কী করবা। কিন্তু আমি শুনি নাই, আমি সবসময় মেয়ের সাথে ছিলাম, মেয়ের উৎসাহ দিছি এবং রুম টুডের ম্যাডামরাও সহযোগিতা করছে, উৎসাহ দিছে।
দেওয়ার কারণে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি। কিন্তু আমি বাসায় প্রকাশ করতে পারি না যে ম্যাডাম আজও পর্যন্ত আমাদের সহযোগিতা করছে। কিন্তু ম্যাডামদের কাছে আর আপনাদের কাছে বিনীত অনুরোধ যেন আমার মেয়ে ওর জীবনের শেষ লক্ষ্য পৌঁছাইতে পারে, আপনার একটু সহযোগিতা হাত বাড়াই দিবেন, পাশে থাকবেন, এই জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে আমি দোয়া চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সাদিয়ার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। পুরো অডিটর প্রতি আরো একবার জোরে করতালি হবে সাদিয়ার জন্য। ধন্যবাদ ভাই আপনাকেও সাদিয়ার পাশে থাকার জন্য। আপনারা আসন গ্রহণ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ ফারজানা আক্তার সাদিয়া আপুকে জীবনের বাধা জয় করে তার এগিয়ে যাওয়ার সুবাতাস আমাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য। সত্যিই তাই, এই যেন হ্যামিলনের শহর। আমাদের অগ্রজ আপুরা এগিয়ে যাচ্ছে দীপ্ত পায়ে, আর আমরা রইলাম তাদের সহযাত্রী হয়ে। সত্যিই তাই, স্বপ্ন যেথায় আলোর পথ দেখায়।